সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্স বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমাদের আজকের অতিথি প্রফেসর ডাক্তার রেজানুর রহমান, যিনি অধ্যাপক নেফ্রোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। একই সঙ্গে দর্শক আমি এটি জানিয়ে রাখতে চাই যে 12ই মার্চ বিশ্ব কিডনি দিবস, এবং এই বিশ্ব কিডনি দিবসের সবসময় একটি প্রতিপাদ্য বিষয় থাকে যে কিডনি হেলথ ফর অল, মানে পৃথিবীর সবার জন্য কিডনি, এবং এই কিডনিকে প্রোটেক্ট করে আমরা এই ধরনীকে আমরা বাঁচাই। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। একই সঙ্গে রমজানে বিশেষ করে রোজাদার যারা রয়েছেন তারা কিডনির সুরক্ষাটি কিভাবে করবেন, এবং যারা ক্রনিক কিডনি ডিজিজ দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তাদের নিয়মিত কিডনি যে চর্চাটি বা সেবাটি রয়েছে সেটি কিভাবে হবে সে বিষয়ে নিয়ে কথা বলবো। আপনাকে স্বাগত প্রফেসর ডাক্তার রেজানুর রহমান। ধন্যবাদ হাসান ভাই। আচ্ছা, আমি যে কথাটি বলছিলাম যে রমজান তো খুবই আমাদের একটা খুব পবিত্র একটি মাস, আবেগের জায়গা, এবং এক্ষেত্রে যারা কিডনি রোগে যারা ভুগছে, বিশেষ করে দীর্ঘমেয়াদী কিডনি রোগে যারা ভুগছে, ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, তাদের অনেকেই আপনাদের কাছে আসেন যে আমরা রোজা রাখতে চাই। তো আসলে এই কিডনি রোগীদের আক্রান্তদের মধ্যে কারা আসলে রোজা রাখতে পারেন, মানে কাদেরকে আপনারা বলেন যে রোজা রাখা তার জন্য নিরাপদ হবে? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগী, আমরা যাদের সিকিডি পেশেন্ট বলি, তাদের আসলে রোগটাকে বিভিন্ন ধাপে ভাগ করা হয়। আমরা বলি স্টেজ 1 থেকে স্টেজ 5 পর্যন্ত, এবং তার কিডনির যে কার্যক্ষমতা বা জিএফআর এর উপর ভিত্তি করে স্টেজ 1 থেকে 5 পর্যন্ত হয়ে থাকে। যাদের কিডনির কার্যক্ষমতা 60-এর উপরে, 60-র উপরে থাকে জিএফআর, তাদের বলা হয় স্টেজ 1 এবং স্টেজ 2 সিকিডি। এই স্টেজ 1 বা স্টেজ 2 সিকিডির পেশেন্ট যদি হন, তারা সাধারণত রোজা রাখলেও তাদের কিডনির ফাংশনটা স্থিতিশীল থাকে, এবং এদের বলা হয় লো রিস্ক গ্রুপ। লো রিস্ক গ্রুপ। এরপরে যাদের কিডনির কার্যক্ষমতা 60-র নিচে, অর্থাৎ 60-এর নিচে কিন্তু 30-এর চেয়ে বেশি, অর্থাৎ তাদের স্টেজ 3 কিডনি ডিজিজ থেকে থাকে, তাদের বলা হয় মডারেট রিস্ক গ্রুপ। জি। এ ধরনের পেশেন্ট যারা রয়েছেন তারা রোজা রাখতে পারেন শর্ত সাপেক্ষে। তাদের অবশ্যই রোজা রাখার আগে, যখন রমজান মাস শুরু হয় তার আগেই কিডনি বিশেষজ্ঞর সাথে দেখা করা লাগে, এবং তার কিছু নির্দিষ্ট প্যারামিটার পরীক্ষা করে দেখা লাগে। এবং রোজা যদি তারা শুরু করেন, রোজা রাখার পরবর্তীতে 5 থেকে 7 দিন পরে পুনরায় কিডনি ফাংশন পরীক্ষা করে দেখতে হয় যে তার যে বেসলাইন কিডনি ফাংশন ছিল তার থেকে সেটা বেড়ে যাচ্ছে কিনা। যদি বেড়ে যায় তাহলে রোজাটা ভেঙে ফেলতে হয়। আর যারা স্টেজ 4 বা স্টেজ 5 কিডনি রোগে আক্রান্ত, অর্থাৎ যাদের জিএফআর 30-এর নিচে, তাদের ক্ষেত্রে সাধারণত রোজাকে নিরুৎসাহিত করা হয়ে থাকে। খুবই সুন্দর করে বললেন, একদম যারা স্পেসিফিকভাবে। তাহলে বলা যায় যে রোজার আগে এটা নির্ধারণ করা দরকার যে উনি কোন ধরনের কোন মাত্রা কিডনি রোগীতে ভুগছেন, যে অন্তত ইজিএফআর করে বা ক্রিয়েটিনিন লেভেলটি করে। এখানে আরেকটু উল্লেখ করা দরকার যে যাদের অনেকের আছে যে কিডনির ফাংশন ভালো, কিন্তু যারা বিভিন্ন রকম কিডনির প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগে আক্রান্ত, অর্থাৎ তাদের প্রস্রাবের সাথে প্রোটিন বা রক্তকণিকা চলে যাচ্ছে, তাদের যদি প্রোটিনের মাত্রা 1 গ্রামের বেশি প্রোটিন লস করে, তারাও কিন্তু এই মডারেট রিস্ক গ্রুপের মধ্যে পড়ে যায়। আবার একইভাবে যারা কিডনি রোগী ছিলেন কিন্তু পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করেছেন, সাধারণত কিডনি প্রতিস্থাপনের পরে প্রথম বছরে আমরা যেহেতু রিজেকশনের ঝুঁকি থাকে, এবং রমজান মাসে ওষুধের শিডিউলটা পরিবর্তন হয়ে যায়, রমজান মাসের পরে প্রথম রোজাটা আমরা প্রথম ট্রান্সপ্লান্টের পরে প্রথম বছর আমরা কিডনি প্রতিস্থাপনের পরে আমরা নিষেধ করি যে রোজা না রাখতে। রোজা রাখা এটা একটু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একই সঙ্গে অনেকেই যারা অ্যাকিউট রেনাল ফেলুর বা কিডনি রোগে আক্রান্ত, যে হঠাৎ করেই কিডনিটি বিকল হতে শুরু করলো বা অনগোয়িং ট্রিটমেন্ট পাচ্ছে, তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই রোজা রাখাটি অ্যাকিউট কিডনি ফেলিওরের ক্ষেত্রে রোজা নিষেধ থাকে, কারণ সে সময় তার কিডনির ফাংশনটা অস্থিতিশীল, অর্থাৎ এই সময় তার কিডনি বেড়ে যাচ্ছে, ওই অবস্থায় তাকে আসলে রোজাটা পারমিট করা হয় না। একই সঙ্গে আমি জানতে চাই যে এই যে কিডনি রোগীর সংখ্যা প্রচণ্ড রকম বেড়ে যাচ্ছে, আমরা জানি 12ই মার্চ মানে বিশ্ব কিডনি দিবস। এবারের বিশ্ব কিডনি দিবসের যে প্রতিপাদ্য বিষয়টি, সেটি নিয়ে যদি আমাদের কিছু একটু বলতেন। ধন্যবাদ। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিন মানুষকে কিডনি রোগ সম্পর্কে সচেতন করার জন্য বিশ্ব কিডনি দিবস পালন করা হয়ে থাকে, এবং আমাদের দেশেও বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই বিশ্ব কিডনি দিবস পালন করা হয়। এবছরের প্রতিপাদ্য হচ্ছে কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর দ্য পিপল অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। অর্থাৎ সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে, বাঁচাই ধরনীরে। একেবারেই। তো কিডনি রোগ আসলে এমন একটা ব্যাপার যে যিনি কিডনি রোগে আক্রান্ত হন তিনি শুধু একা আক্রান্ত হন না,
এর সাথে একটি পরিবার আক্রান্ত হয়। একেবারেই। এবং কিডনি রোগ যখন বাড়তে থাকে, তার স্টেজ যখন বাড়তে থাকে, যিনি যখন ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনে চলে যান, এর একটি পারিবারিক, সামাজিক সামাজিক এবং রাষ্ট্রীয় ইম্প্যাক্ট রয়েছে। এই ধরনীকে প্রোটেক্ট করার ব্যাপারে এবারে একটি ব্যাপারটা এসেছে। তার আগে আমরা যদি সাধারণভাবে কিডনির যত্নটি জানতে চাই, যে অনেকে আমরা নিজের যে দুটি কিডনি রয়েছে তার যেটি সুরক্ষা দরকার, তার যে প্রোটেকশন দরকার, এই বিষয়ে কিন্তু একেবারেই ওয়াকিবহাল না। দেখা যাচ্ছে যে যেন তেনভাবে আমরা এটার উপর অত্যাচারই করছি। ব্যথার ওষুধ কিনে খাচ্ছি দোকান থেকে যখনই কোনো সমস্যা হচ্ছে। পানি খাওয়ার পরিমাণটি যথার্থ অনেকের ক্ষেত্রেই হচ্ছে না। এবং এই রমজানেও কিন্তু সেই পরিমাণটিকে আমরা নির্ধারণ করতে পারছি না। তো কিভাবে একটা কিডনির সুরক্ষা আমরা আসলে স্বাভাবিকভাবে করতে পারি? যত্নটি স্বাভাবিক কেমন হওয়া উচিত? জি, ধন্যবাদ। কিডনির সুরক্ষা চিন্তা করতে গেলে আমাদেরকে ২ টা অ্যাসপেক্টে চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে কিডনি রোগ কী কারণে হচ্ছে, আর আমাদের কী আ সামাজিক অবক্ষয়ের কারণে কিডনির উপর প্রভাব পড়তে পারে। কিডনি রোগের সবচেয়ে প্রধান ৩টি কারণের একটি হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ, এরপরে হচ্ছে উচ্চ রক্তচাপ এবং তারপরে গ্লোমেরুলোনেফ্রাইটিস। জি, এছাড়া বিভিন্ন পারিবারিক রোগ, জেনেটিক ডিজিজ, সেখান থেকে কিডনি রোগ হয়, কিছু ওষুধের কারণে হয়ে থাকে, সেটা আমি আলোচনায় আনতেছি। আর একটা হচ্ছে জেনারেল প্রভাব, যে আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন করা। পদ্ধতি। এর মধ্যে যে জিনিসগুলো আনতে হবে, যে সমাজে ধূমপানের মাত্রা বেড়ে যাওয়া এবং মাদকের মাত্রা বেড়ে যাওয়া, অপর্যাপ্ত পানি খাওয়া, ওজন বেড়ে যাওয়া, ওবেসিটি একটা বড় রিস্ক ফ্যাক্টর, ল্যাক অফ এক্সারসাইজ, মানে বিভিন্ন ল্যাক রকমের অফ এক্সারসাইজ, রাইট। ফাস্ট ফুড, হ্যাঁ, আমরা যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাই, তারও একটা প্রভাব কিন্তু কিডনির উপর চলে আসতেছে। অবশ্যই, অবশ্যই। এবং পানির একটা অভ্যাস যেটা আছে, যে যদি পর্যাপ্ত পানি না খাওয়া হয়, তার ফলে কিডনিতে পাথর হওয়া, কিডনিতে ইনফেকশন হওয়া, তার একটা প্রভাব থাকে। এছাড়া উচ্চ লবণযুক্ত খাবার খাওয়া বা প্রসেস ফুড, যেগুলোতে লবণ বেশি থাকে, সেগুলো খাওয়াটাও কিন্তু কিডনিকে আক্রান্ত করছে। একেবারেই যথার্থ বলেছেন, এবং কিডনি রোগীর সংখ্যা কিন্তু প্রতি বছরই বাড়ছে, এবং এই আমাদের এখনই সময়ে যে আসলে এটির প্রতিরোধের ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া। একই সঙ্গে জানতে চাই, কিডনি রোগীর আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কিন্তু এটি প্রধান কারণ এই কিডনি রোগীদের জন্য। কাজেই এটি নিয়ন্ত্রণও কিন্তু এর প্রতিরোধের একটি অংশ হওয়া উচিত, জি। যে নিয়ন্ত্রণে রাখা, আর্লি ডিটেকশন করা। খাবার দাবারের ব্যাপারে আসতে চাই, যে যারা কিডনি রোগী রোজা রাখবেন তাদের সেহরি, ইফতারি এবং তাদের পানির পরিমাণটি কেমন হওয়া উচিত? ধন্যবাদ। অনেকে কিছু খাবারের ব্যাপারে অনেকে ধারণা করেন কিডনি রোগী হলে এটা খেতে পারবেন না, ওটা পারবেন না। এ বিষয়ে এখন বর্তমানে আপনারা কি বলে থাকেন সাধারণত? যারা যে সকল কিডনি রোগী রোজা রাখছেন বা এখন রাখছেন বা ভবিষ্যতে রাখবেন, তাদের জন্য যেটা হচ্ছে যে তাদের নর্মাল সময় যে ডায়েটটা তারা ফলো করেন, অর্থাৎ কিডনি রোগী নর্মালি যে খাবারগুলো ওনার সকাল, দুপুর বা রাতে খাচ্ছেন, সেই খাবারগুলোকে যদি উনি সেহরি, ইফতারিতে ভাগ করে নেন, তাহলে কিন্তু এটা ওনার জন্য ভালো। আমাদের বাংলাদেশের যে প্রচলিত ইফতারির যে পদ্ধতি, আমরা ছোলা, বুট, পেঁয়াজি, বেগুনি ইত্যাদি যে জিনিসগুলো, ভাজা পোড়া যে জিনিসগুলো খাচ্ছি, সেগুলো আসলে কিডনি রোগীর জন্য প্রযোজ্য নয়। ১। ২ নাম্বার, আমরা রমজান মাসে ইফতারি করতে গেলে অবশ্যই খেজুর খেয়ে থাকি। আমরা জানি খেজুর একটা উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ খাবার। তো যাদের পটাশিয়াম বেশি থাকবে, তাদের ক্ষেত্রে এ ধরনের পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াটা নিষেধ থাকা উচিত। আবার একই সাথে যাদের ডায়াবেটিস রয়েছে এবং ডায়াবেটিক কিডনি রোগে আক্রান্ত, তারা যদি মিষ্টি শরবত খান, তাহলে তাদের সুগার বেড়ে যাবে। বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে যখন তিনি প্রথমেই তার ইফতারি ভাঙতেছেন মিষ্টি শরবত দিয়ে, তখন কিন্তু তার একটা ইনসুলিন স্পাইক হয়। জি। এর ফলে তারপরে বাকি সারাদিন বা সারারাত তার কিন্তু একটা অস্বস্তি বোধ হয়, থেকেই যায়। জি। আর আরেকটা থাকে পানির ব্যাপারটা। সাধারণত কিডনি রোগী রোজা রাখলে যাদের ক্রিয়েটিনিনটা বেড়ে যায়, এখানে ডিহাইড্রেশন একটা বড় রোল পালন করে। সবসময় যে কিডনি রোগীকে আমরা পানি নিষেধ করি তাও না। সো এটার একটা মাত্রা থাকে তার কিডনির স্টেজ অনুযায়ী। একদম প্রাথমিক পর্যায়ে কোনো পানির রেস্ট্রিকশন থাকে না, আবার অ্যাডভান্স কিডনি ডিজিজের ক্ষেত্রে পানির রেস্ট্রিকশন থাকে। সো যদি যার পানির রেস্ট্রিকশন নাই, তার যদি নির্দিষ্ট মাত্রা থেকে কম পরিমাণ পানি খাওয়া হয়, তাহলে ডিহাইড্রেশনজনিত কারণে তার কিন্তু কিডনির পয়েন্টটা বা ক্রিয়েটিনিনটা বেড়ে যেতে পারে। সেইটাকে খেয়াল রাখতে হবে। আবার যখন সেহরিতে চলে আসতেছে, সেহরিতে খাওয়ার সময় এমন ধরনের শর্করা খাওয়া উচিত
যেগুলো দীর্ঘক্ষণ ধরে শরীরে রক্তের শরীরে থাকবে। শর্করাটাকে মেনটেন করবে, কিন্তু হঠাৎ করে ইনসুলিন স্পাইকটাকে বাড়ানো, বাড়াবে। অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা ওনাদের ইনটেক করা উচিত। কিন্তু প্রোটিন তার যদি রেস্ট্রিকশন করা থাকে তাহলে ওই নির্দিষ্ট মাত্রার প্রোটিনের মধ্যেই তার খাবারটাকে রাখতে হবে। কিডনি রোগের নানান রকম সমস্যা নিয়ে এবং রমজানের প্রাসঙ্গিকতা নিয়ে, বিশেষ করে খাবার দাবার ব্যাপারে কিডনি রোগী যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, কোন কোন খাবারগুলো তারা একেবারেই আসলে খুব সতর্কতার সাথে মেনে চলবেন বা খাবেন না, এরকম কিছু নির্দিষ্ট খাবার রয়েছে কিনা? ধন্যবাদ। যেটা বলছিলাম যে তেলে ভাজা খাবারগুলো তেলে ভাজা খাবার। একেবারেই বাদ থাকবে। তারপরে যেটা আসবে যে উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ খাবার। অনেকে ডাবের পানি খেয়ে থাকেন, ফলের জুস ডাবের খেয়ে পানি, থাকেন। ফলের রস, খেজুর, কলা, এই হাই পটাশিয়াম কন্টেনিং ডায়েটগুলো যদি ওনারা গ্রহণ করেন তাহলে পটাশিয়াম বেড়ে উনি অসুস্থ হয়ে যেতে পারেন। এরপরে যেসব খাবারে লবণ বেশি থাকবে সেটা যদি ইফতারিতে উনি কোনো জাঙ্ক ফুড গ্রহণ করেন সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকতেছে। বরং সহজপাচ্য যেসব খাবার রয়েছে সেগুলোই তার আসলে ইফতারিতে খাওয়া উচিত, যেটা খুব সহজে হজম হবে। জি, তাহলে এই প্রসঙ্গে আমরা অনেকে দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এই রমজানে, বিশেষ করে রেড মিটের কিছু meat, প্রাধান্য ডাল, থাকে, হ্যাঁ, ডাল, বিনস এই জাতীয়, কারণ অনেকগুলো কিছু ডাল থাকে, বেসন বলেন, আপনার এই ছোলা বলেন, যাই বলেন না কেন, সেক্ষেত্রে তাদের আসলে এটাকে কি করা উচিত? তাদের আসলে এ ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করা তারা উত্তম। অ্যাভয়েড করবেন, সেটাই স্বাভাবিক। আমরা আরেকটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে কিডনি ডিজিজের প্রতিরোধের ব্যাপারে, যে এবারে যেটা বলছে সবার জন্য যে চিকিৎসা, একটি পর্যায়ে কিডনি চিকিৎসাটা খুব ব্যয়বহুল হয়ে যায়, যখন কারো স্টেজ 5-এ চলে যায়, ডায়ালিসিসের প্রয়োজন, রিপ্লেসমেন্ট থেরাপির প্রয়োজন হয়। সেই ডায়ালিসিসের জায়গাটা কিন্তু এখনো অপ্রতুল আমাদের বাংলাদেশে, এবং প্রতিটি আপনি শুরুতে বলেছেন যে কিডনি ডিজিজ কিন্তু শুধু একটি মানুষের রোগ নয়, একটি পরিবার তাতে আক্রান্ত হয়। সেই ডায়ালিসিসের ব্যাপারটিকে আসলে কতখানি সহজলভ্য করা যায়, এবং সরকারি বেসরকারি সব পর্যায়ে? ধন্যবাদ। ডায়ালাইসিস আসলে আমাদের দেশে প্রতি বছর গড়ে প্রায় 50,000 রোগী নতুন করে ডায়ালাইসিসের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে এর মধ্যে 10,000-এর মতো রোগী হয়তোবা ডায়ালাইসিস শুরু করতে পারেন। বাকিরা কিন্তু ডায়ালাইসিস শুরুই করতে পারেন না। এবং যারা ডায়ালাইসিস শুরু করেন, দেখা যায় ডায়ালাইসিস শুরু করার 3 মাস পরে তার আবার 50% ডিসকন্টিনিউ করেন। অর্থাৎ ডায়ালিসিসের চিকিৎসা যে ব্যয়বহুল, সেই ব্যয়বহুল খরচ কিন্তু একটা পরিবার গ্রহণ করতে পারে না। এবং ডায়ালিসিসের যে খরচ, তাতে ভালো একটা ডায়ালিসিস করতে গেলে তাকে পার সেশন মিনিমাম 3,000 টাকা খরচ করতে হয়, এর থেকে অনেক বেশিও লাগে। তো একটা পরিবারকে মিনিমাম দেখা যায় যে ডায়ালিসিস রোগীর পিছনেই মাসে 30-40 হাজার টাকা খরচ চলে যাচ্ছে। তো এই খরচের হিসাব এবং পারিবারিক হিসাবগুলোকে যদি আমরা মাথায় নিয়ে আসি, তাহলে কিডনি রোগ প্রতিরোধের সচেতনতাই হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি, যাতে এই মহামারী আকারে কিডনি রোগটা ছড়িয়ে না পড়ে, ছড়িয়ে না পড়তে পারে। এবং একই সঙ্গে প্রাসঙ্গিক ক্রমে যেটা যেটা রয়েছে যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, যেটি আসলে সূচনাটি করে কিডনি রোগের, সেটিকে সবার আগে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সবার আগে প্রয়োজন। এখানে উল্লেখ করতে হবে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিন্তু একটি জেনেটিক ডিজিজও বলতে পারি, যে সকল ডায়াবেটিক্স রোগীর কিডনি ডিজিজ হয় না, কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথির সংখ্যাটা বেশি। অর্থাৎ যাদের বাবা মায়ের ডায়াবেটিক্স রয়েছে এবং ডায়াবেটিক কিডনি রোগের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই রুটিন মাফিক কিডনির পরীক্ষা করা অত্যন্ত জরুরি। অন্তত একটি ইউরিনের মাইক্রো অ্যালবুমিন লিক হচ্ছে কিনা, সেটা এই মাইক্রো অ্যালবুমিন লিকেজটা দেখা উচিত, কারণ এটা ডিটেক্ট করতে সাহায্য করে যে তার কিডনি রোগের ভবিষ্যতে ঝুঁকি কতখানি, এবং প্রাথমিকভাবে চিকিৎসা করলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে কথা হবে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই বিশ্ব কিডনি দিবস 12ই মার্চের সংশ্লিষ্ট একই সঙ্গে রমজানের কিডনি রোগে যারা আক্রান্ত বা ভুগছেন দীর্ঘমেয়াদী, তাদের রোজার ব্যাপারটি কেমন হবে, তাদের খাদ্যাভ্যাসটি কেমন হবে, সব প্রসঙ্গে আমরা কথা বলেছি। নিশ্চয়ই বাংলাদেশে প্রতিরোধই পারে, একমাত্র সচেতনতাই পারে যে দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হওয়া থেকে আমাদেরকে প্রতিরোধ করতে, এবং বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এর প্রতিরোধের প্রথম একটি অংশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।